আমাদের আজকের গল্প বিয়ে ও পরিণতি। কলমে ছবি ব্যানার্জি। রবিবার অনুষ্কাদের আবাসনে ছোট্ট দু কামরার ফ্ল্যাটের সামনে একটা চেনা দামি গাড়ি এসে থামল। ঠিক 3 বছর আগে 2 ঘন্টার জন্য তাকে বিয়ের জন্য দেখতে এসে যেমনটা থেমেছিল। সদ্য নেট কোয়ালিফাইড করা অনুষ্কা এই বিয়েতে প্রবল আপত্তি জানিয়েছিল। রীতিমতো বাবার সঙ্গে তীব্র কথা কাটাকাটিও করেছিল। বাবা অপরেশ বলেছিল, দেখ মা, যে এত ভালো সম্বন্ধটা হাতছাড়া করব। উত্তর কলকাতার বনেদি সচ্ছল শিক্ষিত পরিবার, ছেলে খড়গপুরের আইআইটি ইঞ্জিনিয়ার, দাবি দাওয়াহীন পরিবার। তাছাড়া তুই তো 6 মাসেই চাকরিটা পাচ্ছিস না। তোর পছন্দের কোনো ছেলেও ঠিক করা নেই। আর দেখতে এলে যে বিয়েটা হবে এমনটাও তো নয়। ছেলের তোকে তোর ছেলেকে পছন্দ করারও তো ব্যাপার আছে। আমার স্কুলের চাকরি আর বছর 3 আছে। আমার চাকরি থাকতে থাকতে তোর বিয়েটা দিলে আমি নিশ্চিন্ত হতাম। অনুষ্কা রেগে গিয়ে বলল, ওরা বিয়ের পর যদি আমার চাকরি করা অপছন্দের করে? বনেদি পরিবার মানেই তো বউকে কঠোর নিয়মনীতির মধ্যে বন্দি করা। তাছাড়া এই তো 2 বছরও হয়নি দিদির বিয়ে দিয়েছ। ওরাও বলেছিল তাদের কোনো দাবি নেই, কিন্তু দিদির বিয়েতে তো মোটা টাকা খরচ করতে হয়েছে তোমাকে। তোর বিয়েতে ওইটুকু খরচ করার মতো সাধ্য আমার আছে রে মা। অনুষ্কা মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, আমি চাকরি যে পাবই এ ব্যাপারে তুমি তো নিশ্চিত ছিলে। চাকরিটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলে না বাবা? ভাবিস না, এরকম কোনো শর্ত করলে বিয়ে দেব না। সেদিনও এই গাড়ি করেই রূপঙ্কর ও তার বাবা মা তাকে দেখতে এসেছিল। রূপঙ্করের দেব দুর্লভ সুদর্শন চেহারা, চশমার আড়ালে বুদ্ধিদীপ্ত দুটো চোখ, মেয়েধীন টানটান চেহারা দেখেই অনুষ্কার সব বিরক্তি সেদিন নিমেষেই উধাও হয়েছিল। তার নিজের রূপ সেদিন রূপঙ্করের রূপের কাছে বড় ম্লান হয়েছিল। প্রথম দর্শনে কি প্রেম একেই বলে? বিয়েটা 20 দিনের মধ্যেই ঠিক হয়ে গেল। অনুষ্কা মাকে বলল, মা, এত তাড়াতাড়ি বিয়ে? ছেলেটার সঙ্গে তো আমার আলাপ পরিচয় ঠিক মতো হলো না। মা বলল, ওর মা বলেছে তার ছেলে মেয়েদের ব্যাপারে খুব লাজুক। দেখলি না কেমন লজ্জা লজ্জা মুখে বসেছিল। রূপঙ্করের বাবা হার্টের পেশেন্ট, 2বার হার্ট অ্যাটাকও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ছেলের বিয়ে দেওয়া। অনুষ্কার অবস্থা তখন, স্বজনী আমি বুঝি মরেছি মনে মনেই দশা। মায়ের সব কথা বিশ্বাসযোগ্যই মনে হলো। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনুষ্কা বিয়ের পর চলে এলো পূর্বপুরুষদের সঞ্চিত এক ধনী বনেদি পরিবারে। ছাদনাতলায় বহু আত্মীয় এওদের মধ্যে এক গা গয়নায় শোভিতা শাশুড়ি মা তাকে বরণ করল। কোনো এক আত্মীয়া, সম্ভবত শাশুড়ি মা আর কোনো এক বোন বলল, বর্দি, ঘাট থেকে ভূত নামানোর জন্য বেশ উপযুক্ত রূপসী শিক্ষিতা বউ আনলি রে। উত্তরে কেউ একজন বলল, সর্দি ভূত নয়, পেতনি বল, বলে হি হি করে হেসে গড়িয়ে পড়ল। আরও কিছু কথা শাক আর উলুধ্বনির আওয়াজে চাপা পড়ে গেল। তাদের কথা শুনে অনুষ্কার মনটা তোলপাড় করে একটা ছোট্ট ঝড় উঠল। এরা কার সম্পর্কে কি বলা বলি করছে? কার ঘাট থেকে ভূত না পেতনি নামানোর কথা বলল? স্ত্রী আচার শেষ হলে 2 মাসি শাশুড়ি ও আরও আত্মীয় স্বজনের সঙ্গে তার আলাপ পরিচয় করানো হলো। 2 প্রতিবেশী কাকিমা নিজেদের মধ্যে ফিসফিস করে বলল, আহা, জেনে শুনে এটা করা কি উচিত হলো? একজন বলল, চুপ করো, ওসব বড়লোক মানুষদের একটু আধটু দোষ টাকায় ঢাকে। হয়তো মাথা থেকে গা পর্যন্ত গয়নায় মুড়ে কোনো গরিব ঘরের মেয়েকে বউ করে এনেছে। অনুষ্কার কানে কথাগুলো গরম সীসার মতো ঢুকছিল। এটা ঠিক এরা জামাইয়ের হাতের আংটি ছাড়া জোর করে কিছু নিতে চায়নি। তবু বাবা মা তাকে মোটামুটি গয়না তো দিয়েছে। ফুলশয্যার রাতে অনুষ্কা সব দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে সেজে গুছে এক বুক স্বপ্ন নিয়ে সাজানো খাটেই বসেছিল। ভেবেছিল আজ রূপঙ্করের সঙ্গে সারা রাত আলাপ পরিচয় গল্প করে রাতটা কাটিয়ে দেবে। 1 ঘন্টা অপেক্ষা করার পরও রূপঙ্কর ঘরে এলো না। ক্লান্তিতে তার চোখ জুড়ে ঘুম আসছিল। খাটে ঠেসান দিয়ে প্রাণপণে জেগে থাকার চেষ্টাও করলো। চটকা কেটে গেল সংলগ্ন রূপের স্টাডি রুম থেকে ফোনে চাপা গলায় রূপের কথার আওয়াজে। কান পেতেও একটা কথাও শুনতে পেল না। অনুষ্কা বিছানায় মটকা মেরে পড়ে রইল। একটু পরে রূপঙ্কর নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল। খুব সকালে অনুষ্কার ঘুম ভেঙে গেল। ঘুমন্ত রূপের মুখটা শিশুর মতো পবিত্র নিষ্পাপ লাগছে।
এই মুখে কি অবিশ্বাস করা যায়? ফোনটা হয়তো ওর অফিসের জরুরি ফোন ছিল, কিন্তু তার স্বপ্নের রাত্রে এভাবে বিফলে গেল। রূপ হয়তো তার গভীর ঘুম দেখে বিরক্ত করেনি, কিন্তু এত সকালে বাইরে বেরোনো কি ঠিক হবে? না, একবারে স্নান সেরেই বেরোবে। স্নান সেরে পোশাক পরে সিঁথিতে যত্ন করে সিঁদুর পরে বাইরে বেরোতেই শাশুড়িমার সঙ্গে মুখোমুখি দেখা। শাশুড়িমা বলল, এ কি বৌমা, এত সকালে স্নান করলে কেন মা? রাতে ঘুম হয়েছিল, মুখ চোখ দেখেই মনে হচ্ছে। শাশুড়িমা মনে হয় তার রাত জাগা চেহারা দেখলেই খুশি হতো। কয়েকটা বিবাহিতা আত্মীয়া ননদরা স্থূল রসিকতা করে বলল, ও মা, এ কি গো, চোখে মুখে তো ফুলশয্যার কোনো চিহ্নই নেই। গোটা রাতটা ঘুমিয়েই কাটালে বুঝি? আমাদের ভাইটা আদর টাদর করেছে তো? অনুষ্কা রূপের সঙ্গে অনেকবার একান্তে একটু কথা বলার চেষ্টা করলো, কিন্তু রূপ যেন কিভাবে তাকে এড়িয়ে চলল। দুপুরে রূপ স্নানে গেলে হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। রূপ শাওয়ারের জল পড়ার আওয়াজে শুনতে পেল না। অনুষ্কা কৌতূহলে ফোনটা রিসিভ করেই ধরে থাকলো। ও প্রান্তে একটা অল্প বয়সী মিষ্টি সুরেলা গলায় কেউ বলল, রূপ, আমি কি ব্যাগ গুছিয়ে রেডি থাকবো? বুবাইকে মার কাছে রেখে যাব ভাবছি। অনুষ্কা ফোনটা কেটে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অনুষ্কার মনটা বিক্ষিপ্ত হয়ে গেল। কে ছিল মেয়েটি? তার যে একটা বাচ্চাও আছে বোঝা গেল। দুপুরে খেতে বসে রূপ বলল, মা, আমাকে ঘন্টা খানেকের মধ্যে প্রজেক্টের কাজে ফ্লাইট ধরে ভুবনেশ্বর বেরিয়ে যেতে হবে। অফিস থেকে ইমার্জেন্সি ফোন এসেছিল। মা আকাশ থেকে পড়ার মতো মুখ করে বলল, সে কি রে, তোর তো আজ বৌমার সঙ্গে দিনাগমনের জোর খুলতে শ্বশুরবাড়ি যাওয়ার কথা। তোর ছুটি তো আরও 5 দিন আছে। এখনো বাড়ি ভর্তি আত্মীয় স্বজন থই থই করছে। এই অবস্থায় তুই বেরিয়ে যাবি? নতুন বউটা কি মনে করবে? রূপ বিরক্ত হয়ে বলল, উপায় নেই মা, চাকরির ব্যাপার। আর বিয়ে তো সব রকম নিয়ম কানুন মেনেই হয়েছে। আমাকে 2 মাস থাকতে হতে পারে, ফিরে এসেই যাব। দুই মাসি বলল, তাহলে তুই বরং অনুষ্কাকে সঙ্গে নিয়ে যা। একসঙ্গে রথ দেখা, কলা বেচা, কাজ, হানিমুনটা না হয় সেরেই ফেল। ওখান থেকে কদিন পুরীতে কাটিয়ে আয়, পরে পছন্দ মতো জায়গায় যাবি। রূপ বলল, কি যাতা কথা বলছো? আমাকে অষ্টপ্রহর কাজে ব্যস্ত থাকতে হবে, অনুষ্কা বোর হয়ে যাবে। আমি অনুষ্কাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। রূপ সন্ধে 6টার মধ্যেই লাগেজ গুছিয়ে বেরিয়ে গেল। অনুষ্কা মনে মনে ভাবলো, ব্যাপারটা ঠিক 2 এ 2 4 হয়ে গেল না। কংক্রিট প্রমাণ হাতে না পাওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতেই হবে। রূপের জীবনে কেউ নিশ্চিত আছে। পরদিন অনুষ্কা শাশুড়িমাকে বলল, মা, আমি একাই কয়েকটা দিন বাপের বাড়িতে কাটাতে চাই। বাবা মাকে ব্যাপারটা বুঝিয়ে না বললে তারা চিন্তা করবে। জানি বৌমা, তোমার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু মা, তোমাকে দুটো কথা বলি। আমাদের এই দেশ সীতা সাবিত্রীর দেশ। সতীসাধ্যী মেয়েরা আজও স্বামীর জন্য অনেক রকম ত্যাগ স্বীকার করে। তাকে স্বামীর কাজ, চাকরি, শ্বশুর বাড়ির সঙ্গে মানিয়ে চলতে হয়। অনেক ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। তুমি যেতে চাইছো যখন বাড়ির গাড়িতে করে যাও, কিন্তু কয়েকটা দিনই থেকো মা। আর একটা কথা মা, বাচ্চা কাচ্চা নিতে দেরি করো না। স্বামীকে মেয়েদের রূপ গুণ সন্তান দিয়ে বেঁধে রাখতে হয়। অনুষ্কা বলল, আপনি এসব কথা কি বলছেন? বিয়ের আগে তো চাকরিতে আপনাদের আপত্তি নেই কথা হয়েছিল। আমার 2-1 মাসের মধ্যে কলেজের চাকরির মৌখিক পরীক্ষা হবে। এই পরীক্ষা হলেই আমি কলেজে চাকরি পাবো। শাশুড়ি মা বলল, যদিও আমাদের পরিবারে চাকরি করার কোনো দরকারই ছিল না, আমাদের যা টাকা আছে তাতে 3 পুরুষ বসে খেলেও চলে যাবে। তবু কথা যখন দিয়েছি তখন তুমি চাইলে চাকরি করতেই পারো। নাতি নাতনি হলে আমি আছি। গন্ডা 2 কাজের লোক আছে, তাদের সাহায্যে আমি মানুষ করব। চাকরি করলে মেয়েদের রূপ যৌবন অকালে শুকিয়ে যায় বলেই বলা। তাড়াতাড়ি নাতি নাতনি দেখাও। তোমার শ্বশুরেরও শখ। সে মানুষটা হার্টের পেশেন্ট, কবে আছে কবে নেই। অনুষ্কা একা বাড়ি গিয়ে মায়ের প্রশ্নের মুখে পড়ল। সব শুনে বলল, এ কি সৃষ্টি ছাড়া ব্যাপার রে? অষ্টমঙ্গলে একসঙ্গে জোর খুলতে হয়। রেখে দাও তোমার জোর খোলা। হ্যাঁ রে, জামাইয়ের সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল, তাকে কেমন বুঝলি? অনুষ্কা রেগে গিয়ে বলল, তুমি ঠিক কি জানতে চাইছো বলো তো? আমি তো মা, যতক্ষণ জামাইয়ের সঙ্গে দাম্পত্য সম্পর্ক ঠিকঠাক না হয় মায়ের মন উদ্বিগ্নই থাকে। তুমি কি ভেবেছ ফুলশয্যার রাতেই আমি হামলে পড়ে দাম্পত্য সম্পর্ক করব? না মা, তা আমি বলিনি মা।
জামাই একটু আদর ভালোবাসা গল্প তো করবে। তোর মুখে তো কোনো খুশির চিহ্ন দেখছি না বলেই টেনশন হচ্ছে মা। তুমি ভেবো না মা, আমার ব্যাপারটা আমাকেই বুঝতে দাও। আমি এখানে 15-20 দিন থাকবো। পরীক্ষার জন্য কদিন প্রস্তুতির দরকার, আমাকে বিরক্ত করো না। অনুষ্কা ভেবেছিল বাপের বাড়িতে 15-20 দিন থাকবে, কিন্তু শাশুড়ি মার দিনে রাতে 5 থেকে 6 বার ফোনে অতিষ্ঠ হয়ে 10 দিনের মাথায় ফিরে এলো। রূপঙ্কর পৌঁছে ফোন করে প্রথম দিনেই বিড়াল মেরেছিল। বলেছিল সে কাজে ব্যস্ত থাকবে, তাকে ফোন করে যেন বিরক্ত না করা হয়। দরকারে সে ফোন করবে। সে দায় সারা ফোন মাঝে মাঝে করতো বটে, কিন্তু তাতে সদ্যবিবাহিতা স্ত্রীর সঙ্গে কোনো রোম্যান্সের চিহ্ন থাকতো না। ততদিনে অনুষ্কার মোহ ভঙ্গ হয়েছে, শুধু মাটি কামড়ে পড়ে আছে শেষ পর্যন্ত রূপঙ্করের বিরুদ্ধে কংক্রিট প্রমাণ পাওয়ার অপেক্ষায়। শাশুড়ি মা তাকে আদরে যত্নে মুড়ে রাখত, আর সুযোগ পেলে আদর্শ স্ত্রী কাকে বলে সেই উপদেশের বন্যা বইয়ে দিত। অনুষ্কার নিশ্চিত বিশ্বাস এই শাশুড়ি মহিলা এবং শ্বশুরমশাই ছেলের গুণ কীর্তির কথা সব জেনেও বিয়েটা দিয়েছে। রূপঙ্কর 2 মাস পর ঘরে ফিরে এলো। রাতে খাওয়া দাওয়ার পর বলল, অনুষ্কা, আমাকে দিন সাথে অনেক রাত পর্যন্তই ল্যাপটপে অফিসের কাজ করতে হবে। আমি পাশের ঘরে থাকছি, তুমি ঘুমিয়ে পড়ো। অনুষ্কা বলল, মাত্র 7 দিনই তো, ভেবো না, আমিও এই সুযোগে রাত জেগে আমার পরীক্ষার পড়ার প্রস্তুতি নেব। মনে মনে বলল, এভাবে পালিয়ে তুমি কতদিন থাকবে সেটাও আমি দেখব। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আরও কয়েকটা দিন রাতে গল্পের বই পড়ার অজুহাতে রূপঙ্কর গভীর রাত পর্যন্ত পাশের ঘরেই কাটালো। রূপঙ্কর যথারীতি একদিন পাশের ঘরে যাওয়ার উপক্রম করতেই অনুষ্কা বলল, রূপঙ্কর, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। 2.5 মাস হতে চলল তোমার সঙ্গে আমার দাম্পত্য সম্পর্ক তো দূরের কথা, ঠিকমতো আলাপ পরিচয় হয়নি। আমি রূপে গুণে শিক্ষায় কোনো অংশে তোমার চেয়ে কম কিছু নয়। একমাত্র বিভেদ যেটা, সেটা হলো আর্থিক বৈষম্য। আমার সঙ্গে এই পরশ্রীর মতো আচরণে আমি স্পষ্ট জবাব চাই। রূপঙ্কর বলল, আমারও কিছু বলার আছে অনুষ্কা। এই বিয়েটা মা বাবার ইচ্ছাতেই হয়েছে। আমি শ্রেয়া নামের একটা মেয়েকে ভালোবাসি, তাকে ছাড়া আমি এই জীবনে আর কাউকেও ভালোবাসতে পারবো না। অনুষ্কা বলল, তাকে বিয়েটা করতে অসুবিধা কী ছিল? এটা কি তোমার মা বাবা জানতো? রূপঙ্কর বলল, শ্রেয়া বিধবা, তার একটা 2 বছরের ছেলে আছে। বাহ, চমৎকার। তা সে ছেলেটি কি তোমার? না, তার আগের স্বামীর। আমি মাকে জানিয়েছিলাম। মা বলেছিল ছেলে সহ ওই মেয়েকে বিয়ে করলে মা আত্মহত্যা করবে। বাবা হার্টের পেশেন্ট, সে এটা শুনলে আর বাঁচবে না। আমাদের মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। মা আর মাসিদের মতে এটা মোহ। একটা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হলে এই মোহ কেটে যাবে। তুমি তো কচি খোকা নাও, বিয়ের আগে ফোনে এটা আমাকে জানাওনি কেন? আসলে বাবা মার মুখ চেয়ে এটা করতে পারিনি। অনুষ্কা বলল, আর সেই জন্যই তুমি সুরসুর করে বাধ্য ছেলের মতো বিয়ের পিঁড়িতে বসে পড়লে? তো আমার ভূমিকাটা এখন কি? তুমি চাইলে আমার বৈধ স্ত্রী হিসাবে একখানেই থাকতে পারো, আর তুমি অনুমতি দিলে তোমার সঙ্গে আমার দাম্পত্য সম্পর্ক হতে পারে। ভবিষ্যতে বাড়ি, সঞ্চিত টাকা পয়সা সব উত্তরাধিকার তোমার সন্তানও তুমিই হবে। বাহ, চমৎকার সলিউশন তো। বনেদি পরিবারের যোগ্য উত্তরাধিকারের মতো কথা। তা তোমার পূর্বপুরুষ বাপ ঠাকুরদারও কি বাইরে রক্ষিতা আর ঘরে সতীসাধ্যী স্ত্রী ছিল? মানে তুমিও এই ধারাটা বজায় রেখে ঘরে সতীসাধ্যী রাখতে চাইছো? বাইরে রক্ষিতার সঙ্গে ফুর্তি করবে আর ঘরে স্ত্রীকে মুফতে ভোগ করবে? রূপঙ্কর বলল, শাট আপ অনুষ্কা, শ্রেয়াকে আমি ভালোবাসি। ইউ শাট আপ। মনে রেখো, ইচ্ছে করলে তোমাকে আমি পুলিশে দিতে পারি। তোমার এত সাহস হয় কি করে যে আমি সব জেনেও তোমার এই জঘন্য প্রস্তাব মেনে নেব? আমি কালই এখান থেকে চলে যাব। আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, তাই থানা পুলিশের হাঙ্গামায় যাওয়ার ইচ্ছে আমার নেই। মিউচুয়াল ডিভোর্স আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক 3 বছর পর রূপঙ্করের দামি গাড়িটা দেখে অনুষ্কা ভাবল, কে এলো? রূপঙ্করের মা কি এতদিন পর তার উপদেশের ডালি সাজিয়ে তাকে বলতে এসেছে যে তার ছেলের ঘাট থেকে ভূতটা নেমে গেছে, তার সব মোহ কেটে গেছে? তুমি আর একবার বিবেচনা করো মা, এটাই আদর্শ স্ত্রীর কাজ? না, স্বয়ং রূপঙ্কর নিজে এসেছে। রূপঙ্করের চেহারাটা একটু উদ্ভ্রান্তই মনে হলো। সেই প্রথমে অনুষ্কার শূন্য স্মৃতির দিকে তাকিয়ে নিশ্চিন্ত হয়ে বলল,
অনুষ্কা, আমি তোমার কাছে একটা সমস্যায় পড়ে এসেছি। অনুষ্কা বলল, তোমার সঙ্গে আমার কতদিনের আলাপ রূপঙ্কর, খুব সামান্য তিক্ত আলাপে কি ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আমার কাছে আসা যায়? আসলে 3 মাস আগে ক্যান্সারে ভুগে শ্রেয়া মারা যায়। ওকে আমি ডিভোর্সের পর রেজিস্ট্রি করতেও চেয়েছিলাম। ক্যান্সার ধরা পড়ার পর ও কিছুতেই রাজি হয়নি। 5 বছরের ছেলেটা এখন মা ছাড়া অনাথ হয়ে গেছে। অনুষ্কা বলল, খুব দুঃখজনক খবর, কিন্তু আমি কি করতে পারি? বিশ্বাস করো, আমার জীবনে 2টো নারী ছিল। শ্রেয়াকে ভালোবেসে আমি তোমাকে গ্রহণ করতে পারিনি। আমি আজ অনুরোধ করছি তোমাকে, তুমি এই অনাথ ছেলেটির মা হও। কিভাবে? তোমাকে আরেকবার বিয়ে করে। আমি কথা দিচ্ছি আমার জীবনে তুমি ছাড়া আর কেউ থাকবে না। অনুষ্কা, আমি আর শ্রেয়া তোমার কাছে অপরাধী, কিন্তু এই শিশুটা তো কোনো দোষ করেনি। বাচ্চাটা তো তোমার বৈধ সন্তান নয়। বাচ্চা আমি খুব ভালোবাসি, ওকে অ্যাডপ্ট করা যেতেই পারে। রূপঙ্কর এক বুক আশা নিয়ে বলল, তাহলে আমরা ওকে অ্যাডপ্ট করবো অনুষ্কা? সত্যি তুমি আমাকে ক্ষমা করলে? অনুষ্কা বলল, আমার একার সিদ্ধান্তে এটা হবে না। আমার বাবা মা ছাড়াও আমার একজন ওয়েল উইশার আছে। আজ রবিবার, তার আসার কথা। দাঁড়াও, তাকে একটা ফোন করি। কিছুক্ষণ পর অনুষ্কা বলল, ওই এসে গেছে, এসো সৈকত। রূপঙ্কর, ওর নাম সৈকত মিত্র, আমার কলেজ কলিগ এবং খুব ছোটবেলার বন্ধুও। বেচারা স্কুল লাইফে আমার অজান্তেই আমাকে ভালোবেসেছিল। মুখ ফুটে কখনো বলতে পারেনি। বহুদিন যোগাযোগও ছিল না। চাকরি করতে গিয়ে দেখলাম সে আমার কলিগ। এই দেবদাসটির কাকতালীয়ভাবে নানা সমস্যায় বিয়েটা হয়নি। মুখ চোরা ছেলেটি সব শুনে পরিণত বয়সে আমাকে বুক ঠুকে প্রেম নিবেদন করলো। এখন বর্তমানে আমরা স্বামী স্ত্রী, রেজিস্ট্রি হয়ে গেছে। খুব ছোট্ট করে একটা অনুষ্ঠান বাকি আছে। সৈকত, ইনি রূপঙ্কর সেন, আমার মাত্র 2.5 মাসের প্রাক্তন স্বামী। ইনি একটা সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন। এনার প্রেমিকার সদ্য ক্যান্সারে মৃত্যু হয়েছে। 5 বছরের বাচ্চাটা আপাতত অনাথ। একে কি আমরা অ্যাডাপ্ট করতে পারি? সৈকত বলল, সে তুমি ইচ্ছা করলেই করতে পারো, কিন্তু রূপঙ্কর বাবু তো ধনী মানুষ এবং মস্ত চাকরি করেন। তিনি তো ইচ্ছে করলেই বিয়ে করে ছেলেটির একটা মা আনতেই পারেন। এমন সুপাত্রের আশা করি আমাদের দেশে মেয়ের অভাব হবে না। রূপঙ্কর নমস্কার করে বলল, আপনার উপদেশের জন্য ধন্যবাদ। অনুষ্কা, তুমি এত বড় বিদ্রূপটা আমার সঙ্গে না করলেই পারতে। আমি আসছি। রূপঙ্কর চলে যেতে যেতেই দুজনের সম্মিলিত হাসির শব্দই শুনতে পেল। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়।